হাউস প্রপার্টি অঙ্কে যখন আমরা গ্যাপ বার করি তখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে মিউনিসিপাল ভ্যালু দেওয়া। ওকে, মাস্ট বি কি দেবে বলো একটা এমভি। এমভিরা দু ভাই হয়, একটা ভাই গ্রস, একটা ভাই নেট। একটা বলে গ্রস এমভি জিএমভি, একটা হচ্ছে এনএমভি। এরকম মোটা পেন্সিলটা অশান্তি হয়ে যাচ্ছে, একটু সরু করে পেন্সিল আছে কারোর কাছে? তো তখন তাহলে এই গ্রস এমবি আর এনএমবির মধ্যে কি তফাৎ দেখতে হবে, নেট এমবির মধ্যে কি তফাৎ? তফাৎ 10%। তফাৎ তফাৎ কত পার্সেন্ট বলো? তাহলে জিএমবি থেকে 10% না মাইনাস করলে উই ক্যান গেট এনএমবি। এক নম্বর গল্প। কেন মাইনাস করবো? বিকজ অফ কলকাতা, মুম্বাই, দিল্লি, কেএমডিসি যে চারটে শহর আছে, এই চারটে শহরে এক অশান্তি হচ্ছে, ওই শহরগুলোতে সুয়ারেজ ট্যাক্স হেন তেন বাড়তি বাড়তি খরচা বেরিয়ে যায়। বড় শহর, সেখানে ট্যাক্স যদি বলা হয় গ্রসের উপরে নাও, তার অনেক টাকা ট্যাক্স হয়ে যাবে। এই জন্য ওখানকার ভ্যালুই অনেক বেশি। ফর এনি রিজন, আই ডোন্ট নো দ্য পার্টিকুলার রিজন, বইতে লেখা থাকে যে সুয়েরেজ টুয়েরেজ যে সমস্ত খরচাপাতির জন্য ওরা 10% টাকা কমিয়ে নেয়। কেন জানি না, যুক্তি নেই কোনো, বাট 10% টাকা কমালে পাওয়া যাবে এনএমপি। তো এনএমপিটা কি কাজে লাগে আর জিএমবি কি কাজে লাগে? আমার কথা বুঝতে কি বুঝলি না? জিএমবি লাগে, জিএমবি লাগে রিজনেবলি এক্সপেক্টেড রেন্ট আরিয়ার, মানে স্টেপ ওয়ানের জন্য। মানে কোন ওয়ানে বলো? এই কোন ওয়ান? স্টেপ ওয়ান। ওই ওসব কথা নাকি, কত নম্বর স্টেপ? 1 নম্বর স্টেপ। এবার বোঝা গেছে? স্টেপ ওয়ানের জন্য লাগে জিএমবি। শোন, তো আমরা কি করবো, যে প্রথম স্টেপে যে পদ্ধতিতে আমরা এমবি কি ইউজ করছি সেটা আমার জিএমবি, রাইট? তাহলে এনএমবি কি কাজে লাগে? এনএমবি কাজে লাগে ইনটু এক্স পার্সেন্টেজ অফ মিউনিসিপাল ট্যাক্স। এক্স পার্সেন্টেজ মিউনিসিপাল ট্যাক্স যখন তুমি হিসেব করতে যাবে তখন তুমি এনএমবির উপরে করবে। তাহলে ট্যাক্স হিসেব করবো এনএমবির উপরে, আর ইয়ার করবো, ইয়ার বা আরিয়ার বার করবো জিএমবির উপরে। ক্লিয়ার এইটুকু? একদম। একটা হাতে দিয়ে দাও। ফিরে আসছি অঙ্কে। Mr. Shivapada Patra has a house property in Kolkata. You are required to compute the income from house property for the assessment year 25-26. 25-26 জন্য আমি বার করবো। আমাকে নেট এমভি দিয়ে দিয়েছে কত? 27,000। নেট এমভি মানে হচ্ছে 90% ভ্যালুয়েশন। 90% ইজ ইকুয়াল টু কত বলেছে? 27,000। তাহলে আমাকে বল জিএমভি কত হবে? বেশি কিছু বুঝি না, 27,000 হ্যাঁ ইন্টু বাই 90 ইন্টু 100 ইজ ইকুয়াল টু গ্রস এমবি দাঁড়ানো, গ্রস এমবি দাঁড়ানো 30,000 টাকা। এটা নিয়ে কোনো অসুবিধা নেই কারোর জন্য? আর কি দিয়েছে? এমভি এফআর হুইচ ইজ হায়ার। হ্যাঁ, তাহলে এমভি এফআর এটা হলো এ, এটা আমরা এখানেই বার করছি। হ্যাঁ, এখানে আমরা রিজনেবলি এক্সপেক্টেড রেন্ট, ওই জন্য বললাম বইটাকে নষ্ট করবো একটু। এখানে আমার স্টেপ 1 হচ্ছে, এটা কি 1? ওরে বাবা সব বুঝিস না, বল কত নম্বর স্টেপ? কি 1? বোকা বোকা কত? স্টেপ 1। स्टेप 1 कैलकुलेशन आरईआर এর 1 নম্বর পয়েন্ট জিএমভি निकल गया, ফাইন। সেকেন্ড পয়েন্ট এফআর দিয়েছে না দিয়েছে বল? কত টাকা দিয়েছে এফআর দেখা যাক। 32,000। কত টাকা দিয়েছে বলো? 32,000। না লিখে দেবো আবার, লিখে দেই 32,000। দেন তোমাকে বলেছিল এই এমবি এফআর হুইচ ইজ হায়ার, এর মধ্যে হায়ার কোনটা হলো? হায়ার হলো 32,000, রাইট? এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, এখানে জায়গা নেই বলে। এখানে 32,000, রাইট? দেন সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কত ছিল? 35। তাহলে তোমাকে তাহলে 32 যেটা লিখলাম এখানে, এই দুটোকে মিলিয়ে লিখলাম 32,000। তো ম্যাক্সিমাম কত পর্যন্ত বলেছে? তাই এখানে লিখলাম এস টি সাবজেক্ট টু ম্যাক্স এসআর। এসআর কত আছে বলো? 35,000। 30 এগুলোর মধ্যে কম কোনটা? আমি লিখলাম আর রিজনেবলি এক্সপেক্টেড রেন্ট ইজ 32,000। কারো কোনো অসুবিধে? রিজনেবলি এক্সপেক্টেড রেন্ট স্টেপ 1 আনসার কত? 32,000, ফাইন। সেকেন্ড পয়েন্টে আমরা বলেছি ইয়ার 12 কে আমরা বলেছিলাম মনে রাখার জন্য বলেছিলাম যে 12 মাসের রেন্টই যেন চাই। ওরা কি দিয়েছে দেখা যাক। ওদের ভ্যাকান্সি ছিল কত? 1500 টাকার 2 মাসের। তাহলে যে রেন্টটা পেয়েছে সেটা ক মাসের হবে? 10 মাসের। তাড়াতাড়ি বল। যদি ভ্যাকেন্সি ছিল 2 মাসের তাহলে রেন্ট পেয়েছে ক মাসের? 10 মাসের। कितना रेंट मिला? रेंट रिसीव्ड इज 30,000। रेंट रिसीव्ड কত? 30,000 টাকা। যদি 10 মাসে পায় তাহলে 1 মাসে কত করে পায় বলো? 3,000 টাকা।
তাহলে আমার স্টেপ 2 তে যাই, এখানে আমি বার করছি স্টেপ 2, রাইট? স্টেপ 2 হচ্ছে অ্যানুয়াল রেন্ট, এয়ার হচ্ছে 30,000 ডিভাইড, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে অন স্ক্রিন বলবি, শুনে যাবি না বোকা বোকা মতো করে, ইন্টু 12। তাহলে এয়ার হলো কত টাকা? এয়ার 12 কত হলো বলো? 36,000। এর কত হলো বল? 36,000। এটা হলো কত নম্বর? স্টেপ 2। স্টেপ 3 তে বলেছিলাম, স্টেপ 3 তে গিয়ে কি করতে বলেছিলাম বলো? এই দুটোর মধ্যে হুইচএভার ইজ লোয়ার, তাই তো? লোন হায়ার। তাহলে স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে হায়ার না লোয়ার? নেই, স্টেপ 1 স্টেপ 3 হচ্ছে হায়ার অফ কি? স্টেপ 1 ও স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 এন্ড বাকিটা কথা বল, শুধু কথা বললে হয় নাকি? স্টেপ 1 এন্ড স্টেপ 2 এই দুটোর মধ্যে হায়ার কোনটা? আমার এখানে হয়েছিল 32, এখানে হয়েছিল কত? 36। তাহলে হায়ার কত হলো? 36। হায়ার ইজ 36,000। হায়ার ইজ কত? 36,000। এখান থেকে লেস ভি, এখান থেকে लेस ভি মানে वैकेंसी, ভি মানে तुम्हारा वैकेंसी कितना महीना दे दिया? 2 महीना के लिए। 1 महीने के लिए इतना, ये तो 3000 था, तो 2 महीने জন্য হবে কত টাকা? 2 इंटू 3,000 টাকা করে মিলিয়ে 6,000 रुपया माइनस हो गया, तो तुम्हारा हाथ में अभी कितना है? 30,000। একে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কি বলো বলো? জিএভি, রাইট? জিএভি অঙ্ক, জিএভি পেয়ে গেলাম মানে মোটামুটি 60% 70% অঙ্ক হয়ে গেল, আর 30% পড়া বাকি আছে অঙ্কটা। তাহলে আর এখন একসঙ্গে করবে কেন? একটু পজ নি। ওকে, একটা হাততালি দিয়ে দাও। গ্যাপ বেরিয়ে গেছে, হাততালি। ওকে, গ্যাপ যদি বেরিয়ে যায় এরপরে আমরা বার করবো ন্যাব। আর ন্যাব বার করতে গেলে গ্যাপ আর ন্যাবের থেকে মাঝখানে একটাই মাত্র তফাৎ আছে, সেটা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স। পাক্কা? তো মিউনিসিপাল ট্যাক্স নিয়ে কি বলেছে দেখা যাক। দিয়েছে 10% অফ দি মিউনিসিপাল ভ্যালু হবে তোমার মিউনিসিপাল ট্যাক্স, যার 50% টাকা এখনো আউটস্ট্যান্ডিং আছে। তো পরিষ্কার বলে দে ক টাকা হলো, বলে দেয়নি। তার বদলে পার্সেন্টেজ মেরেছে, তো আমরা পার্সেন্টেজ মারবো। ওরা যদি পার্সেন্টেজ মানে আমরা কি মারবো রে? তো তোমার এখানে এনএনবি নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া ছিল ক টাকা? 27,000। তাহলে তোমার ট্যাক্স হবে ক টাকা বল? মিউনিসিপাল ট্যাক্স এমটি 27,000 ইন্টু কত পার্সেন্টেজ? 10%। ক টাকা হবে? এর মধ্যে অর্ধেকটা পেইড, অর্ধেকটা আনপেড। অর্ধেকটা পেইড, অর্ধেকটা আনপেড আছে। তাহলে কত টাকা পেইড আছে বলো? 50% পেড। কত টাকা হবে? 700। 1350 টাকা পেইড হবে। তাহলে ভাই এই লেস মিউনিসিপাল ট্যাক্স হতে গেলে আমি এখান থেকে এটা মাইনাস করে দেবো, এখান থেকে এটা মাইনাস। তাহলে গ্যাপ লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দি ওনার। পেড যে করেছে না, এই যে পেড বলেছে না আউটস্ট্যান্ডিং, কে পে করেছে সেটা বক্তব্য ছিল। অনুমান করলাম এখানে ওনার পে করেছে, অনুমান করলাম, তবে আমি 1350 টাকা ছাড় পাবো। তাহলে আমার কাছে একটা ইরেজার আছে এখানে, ইরেজার থাকলে দে, আমি এখান থেকে এটাকেই টেনে যাই। তাহলে মাইনাস করলাম, ক টাকা বিয়োগ করবো বলো? মাইনাস 1300। তাহলে মনে কর আমি গ্যাপ বার করেছি, হ্যাঁ, আমি নর্মালি গ্যাপটাকে আমরা ওয়ার্কিংস করে বার করি, বাট গ্যাপ বার করে নিয়েছি মনে কর। গ্যাপ বার করলাম ক টাকা, এখান থেকে বিয়োগ করবো ক টাকা, 1350। ন্যাব কত পেলাম? 29,000 এই 28,650। 28,650। এখান থেকে মাত্র দুটো ছাড় পাওয়া যায়। একটাকে বলি সেকশন লেস, একটু ছোট ছোট করে এগুলো হয় না, আনপেড দরকার নেই, আনপেড দেখারই দরকার আছে না, শুধু পেডটা দরকার আছে। পাতা নষ্ট করে দরকার নেই। বলো পেড, এবার আমি কি বিয়োগ করবো স্ট্যান্ডার্ড ডিডাকশন আর লোন। বলো? স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24 আন্ডার সেকশন 24A। এটা লিখতে হবে। এটা হবে কত পার্সেন্ট? 30%। কত পার্সেন্ট বলো? 30% অফ দ্যাট, দিস মাস অ্যামাউন্ট কত হবে? 30% করো এটার উপরে, কত টাকা হলো? 8595। কত হলো বলো? 8595। 8595।
আর মাত্র একটা জিনিস বিয়োগ হয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাউস। ওকে, ইন্ট অন লোন, এটা কিন্তু তোমার বিল্ডিং পারপাসের জন্য হতে হবে। তখন এই লোন বুকটা খুঁজতে গেলাম, দেখলাম ওরা লোন দিয়েছে কনস্ট্রাকশন অফ হাউসের জন্য, লোন দিয়েছে কত, 3,000 টাকা ইন্টারেস্ট দিয়েছে। আর ও নাকি বন্ধুর বিয়ের জন্য লোন নিয়েছিল, বন্ধুর বিয়ে দিয়ে দিয়েছে। বন্ধুর রিলেটিভ হয় না এখনকার যুগে, ওই ওর কারোর বিয়ের জন্য লোন নিয়ে 1,500 টাকা ইন্টারেস্ট দিয়েছে, সেটা আসবে? তাহলে কোনটা আসবে? কনস্ট্রাকশনের জন্য যে 3,000 টাকা লোন ছিল, সেই 3,000 টাকা লোন মাইনাস করে দাও। তা 8 × 3 = 11,500, 11,595 টাকা মাইনাস করো। তো উত্তর কত এলো? 17055 রুপিস ইজ ইউর ইনকাম ফ্রম স্যালারি। এটাকে একটু সাজিয়ে লম্বা করে করলে দেখতে এরকম লাগবে। এটা দেখি সুবিধা হবে। এরকম ভাবে হিরিবি যেন করবি না, সাইডে একটা ফ্রেস পেরিয়ে এই একই পদ্ধতি যেটা এখানে করলাম সেটাকে টুকে দিলে অঙ্ক হয়ে গেল। রাইট, চলো তাহলে আজকে কবার হাততালি হয়েছিল এখন পর্যন্ত? তাহলে আরেকবার হয়ে যাক।